এবারে প্যারেন্টারে আসাটা জুলাইয়ের প্রথম সপ্তাহের ঘোর বর্ষায়। আর এই প্যারেন্টারের প্রতিশব্দই হলো আমার কাছে ম্যাবেল ফার্মস্টে। এখন এখানে ধান রোপণের সময়। ঘর থেকেই সামনের জমিতে ধান রোপণের এরকম ছোট ছোট ছবি দেখছিলাম। तपाईँको चिरमा तपाईँको चिरमा तपाईँको नाजी। প্যারেন্টারের উপর আমার আগের দুটো ভিডিওতেই বিনীতাজির সাথে পরিচয় হয়েছে। বিনীতাজি কাজের ফাঁকে ফাঁকে এরকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন, আর সেগুলো ন্যায্য মূল্যে সংগ্রহ করারও ব্যবস্থা আছে। আমি যখন এবারে যাই তার কিছুদিন পরে মাধবজির জমিতেও ধান রোপণ করা হবে। ধানের চারার এই আটিগুলোই সোনিয়া সযত্নে একপাশে সরিয়ে রাখছে। বর্ষার এই সময় এখন মাধবজির এই জমি জুড়ে শুধু জল আর জঙ্গল। তবে আর কিছুদিন পরেই সবুজ ধানে ভরে উঠবে। মাধব ছেত্রী হলেন এই ম্যাবেল ফার্মস্টের অনার। মাধব ভাই এই মরশুমে তার ক্ষেতের সবজি দেখাতে নিয়ে এলো। ये इंग्लिश में क्यूकम्बर बोलता है, हाँ, तो नेपाली में हम लोग कांकरा बोलता है। अच्छा, इसको हम लोग सलाद अचार बना के खाने से बहुत अच्छा होगा। ये बहुत प्योर ऑर्गेनिक, अच्छा। 100% ऑर्गेनिक है। इधर हमारा ये खेत में उमड़ रहा है। এই ফার্মস্টে আর তার সংলগ্ন এই অঞ্চলটি হলো ডাকবাংলো, যেটি কালিম্পং জেলার গরুবাথান ব্লকের অন্তর্গত প্যারেন্টারেরই একটি অংশ। মূল প্যারেন্টার গ্রাম এখান থেকে আরও 1 কিলোমিটার দূরে। দুপুরের খাওয়ার আয়োজন চলছে। আমি স্কোয়াশ শাক পছন্দ করি, তাই মাধবজির মাও সেগুলো বাছতে বসে গেছেন। এদিকে মাধবজি শ্রী বিনীতাজি ব্যস্ত গাছ থেকে পেরে আনা শশা কাটতে। এবার বৃষ্টির কারণে আর বাইরে খাওয়া গেল না। তবে আলো বাতাস খেলে যাওয়া খোলামেলা এরকম রান্নাঘরের বড় বড় কাচের জানলার ওপাশের প্রকৃতি দেখতে দেখতে খাওয়াটাও একটা বড় পাওনা। এখানকার রান্না নিয়ে আমার একটাই কথা বলার আছে, বিনীতাজির হাতের রান্না আমার আবার এখানে আসার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ। শিলিগুড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ডুয়ার্স আর পাহাড়ের সন্ধিক্ষণের এই প্যারেন্টার মানি আমার কাছে ম্যাবেল ফার্মস্টে। এটাই ফার্মস্টে বা হোমস্টের পেছন দিক। এখানে একটা ছোট্ট ছাউনি মতো করা আছে। এর ভেতরে একসাথে অনেক কিছু দেখা পেলাম। এই কাঠের বাক্সটিকে ডেকুটি বলে, আর মাধব ভাইদের জমির ধান এখানে রাখা হয়। এখানে এগুলো এভাবেই রাখা থাকে, প্রয়োজন মতো খাওয়া হয়। বৃষ্টির দাপট কখনো বাড়ছে কখনো কমছে। একটু কমতেই ভেজা ভেজা বৃষ্টি ধোয়া পথ ধরে হোমস্টের পেছনের প্রান্তে এলাম। পথের ডান দিকে একটু ওপরে আছে কাটারে গ্রাম, প্যারেন্টারেরই একটি অংশ। এর পেছনের পাহাড়েই তুংসুং আর ঝালংয়ের অবস্থান। এই ঘাস আর জলে ভরা পথ পেরিয়ে একটু গেলেই আছে খাড়েখোলা। এখান থেকে এই পথের বাঁদিকের জমির শেষ প্রান্তে ভুটানের কিছুটা অংশ দেখা যায়। এদিকে নিচের ওই মাধবজির ঘর ছেড়ে সোনিয়া আর তার পিছু পিছু ম্যাবেলও চলে এসছে।
ম্যাবেল সব কিছুতেই মজা পায়। এই জলে সে অন্যরকম খেলা খুঁজে নিয়েছে। সোনিয়া মাধবজির পরিবারের সদস্য আর ম্যাবেল হলো মাধবজির কন্যা। তার নামেই এই ফার্মস্টে। ইনি মাধব ভাইয়ের প্রতিবেশী। এখানে অনেক দূরে দূরে ছড়ানো 2-4টি বাড়ির একটি ওনার বাড়ি। এবার মাধব ভাইয়ের সাথে খাড়েখোলার পথ ধরলাম। বর্ষার এই সময়টা সেই পথ এতটাই বুনো ঝোপঝাড়ে আর জঙ্গলে ভরে গেছে যে তা পেরিয়ে আর এগোনোই মুশকিল হচ্ছিল। এটা বর্ষার খাড়েখোলা। গত অক্টোবরে এখানে যখন প্রথম আসি তখনই বড় পাথরটার উপর অনেকটা সময় কাটিয়েছিলাম। এবার জলের পরিমাণ আর প্রবল স্রোতের কারণে আর নিচেই নামা গেল না। খাড়েখোলা ছেড়ে চলে এলাম হোমস্টের সামনের ওপর দিকটায়। খাড়েখোলার জল ক্ষেতের মধ্যে দিয়ে এভাবে নিয়ে আসা হয়েছে। ওপরে বিস্তৃত ক্ষেতের ওপাশের পাহাড়টাই ভুটান। দুপাশের ক্ষেতের মাঝখান দিয়ে মাটির পথে গিয়ে মিশেছে মেন রোডে। এখান থেকে 2 কিলোমিটার দূরে আছে ঝালং, আর 9 কিলোমিটার দূরে আছে ভুটান সীমান্তে ভারতের শেষ গ্রাম বিন্দু। প্যারেন্টার হলো ইন্দো ভুটান বর্ডারে চারপাশ পাহাড় মোড়া এক বিস্তীর্ণ সমতল উপত্যকা। কাছের রেল স্টেশন মালবাজার। শিলিগুড়ি থেকে এখানে আসার সরাসরি ছোট রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে 3,500 আর সময় লাগবে প্রায় 4 ঘন্টা। আমার জীবনেরও একটা বিশেষ দিন পালন করলাম এই সন্ধ্যায় মাধবজির পরিবারের সাথে। মাধব ভাইয়ের পরিবার কখন যেন আমারও পরিবার হয়ে গেছে। জীবনের সেই বিশেষ দিনটি পালনের জন্য সেই পরিবার আর প্রকৃতির মাঝেই কাটাতে চেয়েছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। মাধব ভাই আর বিনীতাজি সহ সকলে যে এই দিনটিকে এত সুন্দর করে তুলবেন তা আমার ধারণারও বাইরে ছিল। এদিন মাধব ভাই চিকেন বারবিকিউরের ব্যবস্থা করে রেখেছিল। সন্ধ্যায় তারই প্রস্তুতিতে বসে গেল। চারপাশের নিকোষ কালো অন্ধকারের ভেতর দূরের ভুটান পাহাড়ে 2-1টা আলো জ্বলে উঠত। এখান থেকে আশেপাশের জায়গাগুলোর মধ্যে আছে ঝালং, বিন্দু, জলঢাকা, গৈরিবাস, দলগাঁও, সুরু, কোদক, তোদে, প্যারেন, থৌলে, তুমসুং ইত্যাদি। सम्झनामा डुबिएर तिम्रा यादहरू तिम्रा मायाहरू सम्झी रोइरहे सम्झी এখানকার সন্ধ্যাগুলো মাধব ভাইয়ের গিটারের সঙ্গতে এরকমই সুরেলা হয়ে উঠত। একের পর এক গানে সন্ধ্যা গড়িয়ে রাত হতো। চারপাশে খেতে, খামারে আর পাহাড়ে জড়ানো এই ঘরে এলে এমনই গানে গল্পে আমার দিনগুলো ভরে থাকে।
আরেকটা সকাল, আরেকটা নতুন দিন। এখানে সকাল, দুপুর, সন্ধ্যা আর রাতের প্রেক্ষাপট জুড়ে শুধুই জলকণারা ঝরে গেল। বৃষ্টিকে আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলাম সামনের খোলা বারান্দা আর কখনো আমার ঘর থেকে। মাধব ভাইয়ের পুত্র মেলভিন সব কিছুতে অপার কৌতূহল নিয়ে একটু একটু করে বড় হচ্ছে। সকালটা চায়ের আসরে সবার সাথে গল্প করতে করতে শুরু হতো। এখানে অ্যাটাচড বাথরুম সহ 2টো ডবল বেডের ঘর আছে। ভাড়া দৈনিক জনপ্রতি 1300 টাকা। চা পর্বের পরেই প্রাতরাশের প্রস্তুতিতে বিনীতাজি নেমে পড়তেন। এরকম একটা খোলামেলা সাজানো গোছানো রান্নাঘরে খাওয়া আর গল্প করার সাথে সাথে রান্না করারও একটা আলাদা মজা আছে। কখনো আমি, কখনো মা হাতাখুন্তি নিয়ে নেমে পড়তাম। বাইরে ঝমঝমে বৃষ্টি, ভেতরে ধোয়া ওঠা আলুর সবজি, গরম গরম পুরি আর দেশি মুরগির ডিমের পোচ। এই টেবিলে তখন সব সুখ এসে পড়ত। অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে। এর মধ্যেই দেখলাম গ্রামের লোকজন একে একে হোমস্টের পেছন দিকের জমিতে জড়ো হয়েছেন। আজ এই জমিতে ধান রোপাই পর্ব হবে। এই পর্বে সবাই সামিল হন। হনুমান ডোকা ফুলের হৃদয় বইছ সারা বইছ সারা হনুমান ডোকা ফুলের হৃদয় বইছ ধান রোপাই এখানে একটা উৎসব। ধান রোপণের মরশুমে আলাদা আলাদা দিনে এক একজনের জমিতে সেই পর্ব চলে। গ্রামের পুরুষেরা এক একটি ধাপ পেরিয়ে জমি কর্ষণ করেন আর শুধুমাত্র মেয়েরাই ধান রোপণ করেন। সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটা চলে। প্রথমে মাটির আল বানিয়ে জমিতে ধাপে ধাপে জল ধরে রাখা হয়। তারপর লাঙ্গল দিয়ে আর তারপরেও এই ফেয়ারি দিয়ে জমিকে ধান রোপণের উপযুক্ত করে তোলা হয়। এই শেডের তলে অনেকেই জড়ো হয়েছেন। ভেতরে ঢুকে দেখলাম সে আরেক কর্মকাণ্ড। এই জমি যাদের, তারা সকলকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছেন, আর সবটাই ওনাদেরই ক্ষেতের শাকসবজি দিয়ে। চারপাশ জুড়ে একেবারে হৈ হৈ ব্যাপার। এই ভোজনের দায়িত্বে এই পরিবারের মহিলারা। ইনাদের একটা যৌথ বড় পরিবার।
পরিবারের সকলের সাথে আলাপে বোঝা গেল সকলেই খুবই আলাপি আর আন্তরিক। বাড়ির বয়োজ্যেষ্ঠ কর্ত্রী তার পুত্রবধূ আর নাতনিদের রান্নার ছোট ছোট ব্যাপারে নির্দেশ দিচ্ছিলেন। পাশের গাছেই একটা ফল দেখলাম, কমলার মতো মিষ্টি। এটা হলো দাদে। এটা দিয়ে মাটির বড় বড় ডেলা ভাঙা হয়। এটা হলো হলো। এগুলো সবই এক একটি ধাপে জমি কর্ষণের কাজে লাগে। खेत में खुदाई करने के लिए ये इस्तेमाल किया जाता है। इसको काटा बोलता है। ये अच्छा, और किस चीज़ के लिए इसका इस्तेमाल होता है? खुदाई करने के लिए, अच्छा हमारा खेती कार्य में खुदाई अच्छा करने के लिए अच्छा किया जाता है। अच्छा। हम लोग नेपाली में इसको फेवरी बोलता है, ठीक है। तो बरखा के सीज़न में जब धान बुनता है हम लोग, वो टाइम ये इसके फंक्शन क्या होता है, इसको मिट्टी को मिलाना है। वो जो खेत है उसको एक लेवल पे डालना है, उसके बाद लड़की लोग धान बुनता है। तो उतना नहीं है इसका फंक्शन। ধান রোপণকে কেন্দ্র করে এখানে আষাঢ় পূর্ণিমা বলে একটি উৎসব হয়। এবছর এখানে সেটি ছিল জুনের 28 থেকে 31 তারিখ। আর ধান তোলার পর্বে ডিসেম্বরের 15 থেকে 17 তারিখ খালিদই বলে আরেকটি উৎসব হয়। সোনিয়াও আমার সাথে এখানে অনেকক্ষণ হয় এসেছে। অনেক মানুষ, অনেক অভিজ্ঞতা আর অনেক ছবি তুলে আবার হোমস্টের দিকে পা বাড়ালাম। প্যারেন্টারের উপর আমার আগের দুটো ভিডিও লিঙ্ক, এখানে আসা শেয়ার গাড়ির ব্যাপারে বিস্তারিত তথ্য আর যার গাড়িতে এসেছিলাম তার নাম্বার থাকলো এই ভিডিও ডেসক্রিপশনে। আমি প্যারেন্টারে বারবার আসতে চাই। প্রত্যেক ঋতুতে আলাদা আলাদা করে পেতে চাই। ম্যাবেল আর মেলভিনের একটু একটু করে বড় হওয়াগুলোও দেখতে চাই। তাই আবার বারে বারেই প্যারেন্টার পাড়ি চলবে।